মেহেদি একটু কই গেল? মেহেদি কথা শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কথা শোনা যায়? জি স্যার। আচ্ছা, এই এতজন স্টুডেন্ট কেন এরকম রে? তুই আর আমি স্যার আমি দুইজন? হলো অবাক স্যার। হ্যাঁ, তুই আর আমি ভাই, সবাই কি নির্বাচনে ব্যস্ত নাকি? স্যার যার প্রয়োজন সে করবে স্যার। আর সেটাই কি। তো এখন কথা। আচ্ছা চল আমরা পড়াশোনা করি। আমরা আজকে দুইজনে মিলেই পড়াশোনা করি, অন্য কারো দরকার নেই আপাতত। থাক করা। ইনশাআল্লাহ স্যার। সেটাই। কি করবি এখন বল, কিছু করার নাই। পরে রেকর্ড দেখে নেবে স্যার। হ্যাঁ সেটাই, যে পরে রেকর্ড দেখে নে। আমরা গতদিনে মনে হচ্ছে যে জ্যামিতি নিয়ে কাজটা শুরু করে দিছিলাম। জি আজকে স্যার। ওইটারই ধারাবাহিকতায় জ্যামিতিরই পরের আরেকটা পোর্শন দেখা যাচ্ছে, যে পিথাগোরাস এবং বহুভুজ দুইটা জিনিস নিয়ে হচ্ছে মূলত আমাদের কাজ এটা। তাহলে এখন প্রথম কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে পিথাগোরাসের কথাগুলো কি মনে আছে কিনা আমাদের, যে পিথাগোরাস কিভাবে কাজ করে না করে। এই কথাগুলো আশা করি মনে থাকার কথা। তারপরেও প্রাইমারি স্টেজের কিছু ধারণা আমরা একটু চট করে নিয়ে নিই। সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি হলে সেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। নিচের অংশটুকুকে আমরা কি বলি? ভূমি। এটাকে আমরা কি বলি? লম্ব বা উচ্চতা। আর এটাকে আমরা বলি হচ্ছে অতিভুজ। অতিভুজ আমরা বলি। সেখানে আমাদের এই পিথাগোরাস সাহেবের কথাটা কি ছিল? পিথাগোরাস পিথাগোরাস সাহেবের একটা বিখ্যাত আমাদের বক্তব্য ছিল। বক্তব্যটা ছিল এরকম, যে আমাদের ভূমির বর্গ যোগ লম্বের বর্গ ইকুয়াল টুই হচ্ছে আমাদের অতিভুজের বর্গ। এই হচ্ছে বিখ্যাত একটা বানিয়ে দেওয়া ছিল। কথাটা কি মনে পড়ে মেহেদি? জি স্যার। সবাই আসলে একটু ডাক দিও আমাদের। ওকে। এখন এই কথাটা কাজ করে কোথায়? এইটা মূলত কাজ করে যদি কোনো সমকোণী ত্রিভুজে দুইটা বাহুর মান দেওয়া থাকে। যেমন এটা 3 আর এটা হচ্ছে 5। ভূমির মানটা কত হবে এটা বের করতে বলছে, কথার কথা। 3 4 5 স্যার। হ্যাঁ, তাহলে এইটার মান কত আমরা নর্মালি তো জানি না, 4। আমরা তখন বলি হচ্ছে এক্স। আমরা তখন এরকম করি, ভূমির বর্গ লম্বের বর্গ ইকুয়াল টু হচ্ছে অতিভুজের বর্গ। তখন এক্স এর মান 25 থেকে 9 চলে গেলে 16, 16-র বর্গমূল করলে আমাদের বেসমেন্ট হচ্ছে কত? 4 4 চলে আসে। তার মানে মূল কথাটা হচ্ছে যে যদি কোনো সমকোণী ত্রিভুজের সাধারণত দুইটা বাহুর মান যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তৃতীয় বাহুটার মান বের করার জন্য মূলত হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজের এই সিচুয়েশনগুলোতে পিথাগোরাসের কথাটাকে ইউজ করি আমরা। এটা হচ্ছে মূল ইউজটা। আর এই ইউজটার একটা শর্ট ফরম্যাটটা ছিল। শর্ট ফরম্যাট মানে কি, কিছু রেশিও আমরা এরকম মুখস্থ করে রাখতাম। যেমন বাহুগুলো মানের অনুপাত কেমন হয়? 3 4 5, 5 12 13, 7 24 25, 8 15 17, 8 15 17, 9 40 41। এইরকম আরও লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাইপের রেশিও আছে। এগুলো কিসের রেশিও? এগুলো সবগুলোই হচ্ছে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মানের রেশিও। তিনটি বাহুর মানের অনুপাত এগুলো। সেখানে আমরা সবাই জানি যে বড় বাহুগুলো সবগুলো অতিভুজ হয়। এগুলো অতিভুজের মান, বাকি দুটা বলা যাবে না। লম্বও হইতে পারে, ভূমিও হইতে পারে। লম্বও হইতে পারে, ভূমিও হইতে পারে, যে কোনোটাই হইতে পারে। এখন এটার ইউজ কেমন? ইউজটা হচ্ছে যে কোনো দুইটা বাহু যদি মিলে যায় তাহলে আরেকটা বাহুর মান আমরা বের করতে পারবো। যে কোনো দুইটা মিলছে, 3 আর 4 মিলছে তাহলে আরেকটা 5 হবে, 4 আর 5 মিলছে তাহলে আরেকটা 3 হবে, 3 আর 5 মিলছে তাহলে আরেকটা 4 হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, সব সময় যে হুবহু এরকম মিলবেই বিষয়টা কিন্তু এরকম না। যেমন কথার কথা, এই বাহুটার মান যদি 8 আর এটা 10 বলা হয়, তাহলে কোশ্চিন ভূমিটার মান কত চলে আসবে? 8 আর 10 কিন্তু আমাদের এখানে একসঙ্গে কোথাও নাই। তখন আমরা কি করি? এটাকে ছোট করার চেষ্টা করি। দেখি তো 2 দ্বারা ভাগ করলে কতবার যায়? 4 বার যায়। 2 দ্বারা ভাগ করলে কতবার যায়? 5 বার যায়। এই যে 4 আর 5, এইটা রেশিও তো আমাদের জানা আছে 3 4 5। সেই সিচুয়েশনে এটার মান হওয়ার কথা কত? 3। পরের কথা, এটা তো 4 না, 4 এর ডাবল। এটাও 5 না, 6 5 হবে এর স্যার ডাবল। তখন। তাহলে এটা 3 না, 3 এর ডাবল। তার মানে অ্যান্সার চলে আসবে কত? 6 অ্যান্সার চলে আসবে হচ্ছে আমাদের 6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, এটা হচ্ছে প্রথম সিচুয়েশনের কথা। আর সেই সিচুয়েশনগুলো বেসমেন্টে যদি আমরা কোশ্চেনের কথা বলতে চাই,
তাহলে এবারে হচ্ছে কোশ্চেনের দিকে একটু তাকানোর চেষ্টা করি, দেখি কোশ্চেনের কথাটা কেমন। যে একটি 13 মিটার লম্বা মই একটি দেয়ালে হেলান দিয়ে রাখা আছে, মইটি একটি প্রান্ত দেয়াল থেকে 5 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। তার মানে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে, যে এইটা হচ্ছে আমাদের বাড়ির দেয়াল, কথার কথা এটা হচ্ছে দেয়াল, দেয়ালের মধ্যে হেলান দিয়ে রাখা আছে একটা মই, এই ধরলাম এটা হচ্ছে আমাদের মই, সেই মইটা, এটা হচ্ছে আমাদের ভূমিটা, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের সেই মই। এই মইটার দৈর্ঘ্য তারা বলে দিছে কত মিটার, 13 মিটারের দৈর্ঘ্য বিশিষ্ট একটা মই আছে, হেলান দেওয়া আছে, মইটির একটি প্রান্ত, এই যে একটা প্রান্ত 5 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। এই জায়গাটা দূরত্ব হচ্ছে কোশ্চেনের কথা অনুযায়ী কত মিটার, 5 মিটার। এখন কোশ্চেন হচ্ছে যে মইটির অন্য প্রান্ত মানে হচ্ছে এই প্রান্তটা, এটা হচ্ছে ভূমি থেকে আমাদের, ভূমি থেকে এই দেয়াল থেকে 5 মিটার দূরে অবস্থান করতেছে। এখন অন্য প্রান্তের কথা তারা বলতেছে যে অন্য প্রান্ত ভূমি থেকে কত উচ্চতা স্পর্শ করছে। তাহলে এই যে 5 আর 13 তো মিলিয়ে গেছে, তাহলে আমরা রেশিও কি জানি, 5 12 13, তারপরে 5 এটার 12 মানে 13 স্যার অবশ্যই হওয়ার কথা 12। দ্যাট মিন্স অ্যান্সার তাহলে চলে আসবে ঘ নাম্বারটা। ইউজটা কি বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। গুড। তাহলে এইটার ইউজ আমাদের ক্লিয়ার, যে এটা কেমন করে কাজ করতেছে আমরা বুঝলাম। আচ্ছা 2 নম্বরের দিকে একটু তাকাই দেখি। আচ্ছা এখানে আবার কি বলছে, কোশ্চেন বলছে যে একটি মইয়ের একটি প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছায়, অপর প্রান্ত ঘর থেকে 8 মিটার দূরে অবস্থান করতেছে। মানে বিষয়টা হচ্ছে কেমন দাঁড়াচ্ছে তাহলে, যে আমরা আগে ফিগারটার কথা আগে একটু চিন্তা করে নেই। এই ধরলাম ফিগারটা, এটা হচ্ছে আমাদের মই, ঠিক আছে। তাহলে ওরা বলতেছে মইয়ের একটি প্রান্ত ভূমি থেকে 15 মিটার উঁচু, 15 মিটার উঁচু, এই দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের কত বলছে, 15, ঠিক আছে, 15 মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছায়, ঠিক আছে। আর অপর প্রান্ত ঘর থেকে 8 মিটার দূরে, এই যে অপর প্রান্তটা ঘর থেকে কত মিটার, 8 মিটার দূরে থাকলে মইটির দৈর্ঘ্য কত মিটার, এই যে মইয়ের দৈর্ঘ্য কত মিটার এটাই বের করতে বলছে। তাহলে মইয়ের দৈর্ঘ্য 8 15 তো আমরা রেশিও তো একটু আগে দেখছি তাই না, 3 4 5, 5 12 13, 7 24 25, 8 15 17, তাহলে 8 আর 15 যেহেতু মিলে গেছে, তার মানে ডেফিনেটলি এই বাহুটার মান কত হইতে বাধ্য, 17 হইতে বাধ্য। দ্যাটস অ্যান্সার তাহলে আসবে 17। তাহলে রেশিওর ইউজ কি বোঝা যাচ্ছে কিনা মেহেদি? জি স্যার। গুড। তাহলে রেশিওটার ইউজ আমাদের ক্লিয়ার। তাহলে 2 নাম্বারটা আমরা বুঝে নিলাম যে কিভাবে এটা কাজ করতেছে, ফাইন। আচ্ছা তাহলে একটু চলে আসি এবারে 3-এর দিকে। 3-এ কি বলতেছে, 3 নম্বরে বলতেছে যে একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 16 মিটার হলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত মিটার চলে আসবে বলেন। আচ্ছা এইবারে আমরা পিথাগোরাসের কথার সেকেন্ড ধাপে চলে যাব, দ্বিতীয় ধাপে একটু চলে যাই, আগে আমরা একটু গল্পটা শুনে নিই, তারপরে আমরা কোশ্চেনের দিকে আসব। সমকোণী ত্রিভুজ বলতে আমরা সাধারণত সবাই জানি যে ত্রিভুজের আমাদের একটা কোণ 90 ডিগ্রি, সেটাকে আমরা সাধারণত বলি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই ধরলাম একটা কোণ 90 ডিগ্রি সমকোণী, বাকি দুইটা কত হবে আমি জানি না। আবার আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকাচ্ছি, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই কোণ 90 ডিগ্রি, বাকি দুইটা কোণ কত জানি না। এখন এই কোণটা যদি আমাদেরকে বলা হয় যে 30 ডিগ্রি, তাহলে এই কোণ অবশ্যই কত ডিগ্রি, 60, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি তো কত হয় 180 ডিগ্রি। আবার এইটা 45 ডিগ্রি, আবার এটাও কত ডিগ্রি নিলাম, 45 ডিগ্রি, 45 45 90, 30 60 90। তাহলে এইবারে হচ্ছে দেখার বিষয় যে এই 30 60 90 বিপরীত বাহুগুলো কেমন হয়, এগুলোর ইউজ আমরা দেখতেছি, শুধু এই দুইটা লাইন আমাদের মুখস্থ করা লাগবে, 30 60 90 আর হচ্ছে 45 45 90। 30 60 90, 30-র অপোজিট হয় x, 60-র অপোজিট হচ্ছে x √3, 90-র অপোজিট হচ্ছে আমাদের টুয়াইস x। আর 45 45 90, 45 45 90, 45-এর অপোজিট x, 45-এর অপোজিট x, 90-র অপোজিট হচ্ছে x √2। আচ্ছা এখন এগুলো কি, এগুলো হচ্ছে এই কোণগুলোর বিপরীত বাহু, কোণগুলোর হচ্ছে বিপরীত বাহু। জিনিসটা কেমন, ধরেন এইটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তার বিপরীত বাহুকে বলা হচ্ছে x, 60 ডিগ্রির বিপরীত বাহু হয় x √3, 90 ডিগ্রির বিপরীত বাহু আসে হচ্ছে টুয়াইস x। এটা একটু মুখস্থ রাখা লাগবে। এখন এটা আদৌ ঠিক আছে কিনা প্রমাণ হচ্ছে পিথাগোরাস। দেখেন অতিভুজের বর্গ যদি করি, টুয়াইস x এর বর্গ করলে কত আসে, 4x স্কয়ার, এটার বর্গ 3x স্কয়ার, x স্কয়ার, 3x স্কয়ার x স্কয়ারের যোগফল দেখেন আমাদের 4x স্কয়ারে চলে আসে।
তার মানে আমরা বোর্ডে যা লিখছি সেটা যে ঠিক আছে পিথাগোরাসের কথা থেকে কি সেটা প্রমাণ করা যাচ্ছে না? জি স্যার। গুড। তাহলে এখন ওই পাশেরটা যেটা আছে, পাশেরটা হচ্ছে দেওয়া ছিল কোনটা 45 45 90, আমরা নিচে লিখেই দিছি যে 45 45 90 হইলে তার বিপরীত বাহুগুলো কেমন চলে আসবে। ওরা বলে দিছে যে 45 এর অপোজিট বাহুটা আমাদের কেমন চলে আসবে, 45 এর অপোজিটটা কেমন চলে আসবে এক্স। এই 45 এর অপোজিটটাও কত এক্স, 45 এর অপোজিট এক্স, 45 এর অপোজিট এক্স, তখন 90 এর অপোজিট হচ্ছে আমাদের কত এক্স রুট টু। এটার বর্গ করলে কত আসে 2x স্কয়ার, এক্স স্কয়ার এক্স স্কয়ারের যোগফল 2x স্কয়ারই হয়। তার মানে আপনি যদি এই জায়গাটায় কি জানেন, যদি দুইটা কোণের মান দেওয়া থাকে, দুইটা কিসের মান, কোণের মান, সরি একটা হচ্ছে আমরা এর আগে দেখলাম যে দুইটা বাহুর মান দেওয়া থাকলে আরেকটা বাহুর মান বের করা গেছে, আর এখানে হচ্ছে একটা বাহুর মান আর একটা কোণের মান দেওয়া থাকলেও আপনি বের করতে পারবেন, একটা কোণ একটা বাহু থাকলেও আমরা এই জায়গাটায় ক্যালকুলেশনের রেজাল্টটা ইনশাল্লাহ বের করতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে এটার ইউজটা কেমন, আসেন এবারে ইউজটা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য আরেকটু বুঝতে সুবিধাটা হবে। আচ্ছা, এই হচ্ছে কোশ্চেনের কথাটা কি ছিল, একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সঙ্গে 30 ডিগ্রি উৎপন্ন করে। এই ধরেন একটা খুঁটি, এটা হচ্ছে ভূমি, এই খুঁটিটা ভেঙে গিয়ে ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে বলে দিছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 16 মিটার, এই যে এইটা ভাঙ্গা অংশ, এটার দৈর্ঘ্য কত মিটার বলছে 16 মিটার। এখন কোশ্চেন হচ্ছে তাহলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত মিটার, এই জায়গাটায় দৈর্ঘ্য কত এটাই তারা বের করতে বলছে। তাহলে এবারে একটু ভালো করে খেয়াল করি আমরা, বাই ডিফল্ট এই কোণটা ওই খুঁটিটার এই কোণটা ডেফিনেটলি কত ডিগ্রি 90 ডিগ্রি, এটা 30 হইলে এটা অবশ্যই কত ডিগ্রি 60। তাহলে এবারে খেয়াল করেন 30 এর অপোজিট কত ছিল এক্স, 60 এর অপোজিট কত ছিল এক্স রুট 3, X by root 90 এর 3 অপোজিট কত ছিল টোয়াইজ এক্স। 2x। আমরা যেটাকে টোয়াইজ এক্স বলতেছে কোশ্চেনে এটাকে বলতেছে 16, তাহলে টোয়াইজ এক্স এর মান 16 হইলে আমরা কি এখান থেকে এক্স এর মান বলতে পারি না 8, হ্যাঁ না না? স্যার। তাহলে এক্স এর মান যদি 8 হয় তাহলে দণ্ডায়মান অংশের মান হচ্ছে এক্স, তাহলে সেই এক্স এর মানটাই হচ্ছে কত 8, দ্যাটস এ অ্যান্সার। তাহলে আমাদের কমপ্লিট 8 মিটার, এই সেই উত্তর। তাহলে 30 60 90 এটার ইউজটা কি বোঝা গেল কিনা? জি স্যার। এই অঙ্কগুলোর মূল ধাপটা হচ্ছে আসলে কিন্তু ত্রিকোণমিতির ধাপ। আমরা ত্রিকোণমিতিতে গেলে দেখব ত্রিকোণমিতিতে সাইন কস 10, ঠিক আছে, আবার সাইন 30 ডিগ্রি মান কত, কস 45 এর মান কত, এই সব নিয়ে মূলত ওখানে কাহিনীগুলো করতে হয়, কিন্তু আমাদের হাতে এত সময় নাই, দ্যাটস ওয়াই তাহলে আমরা কি করছি, আমরা এই জায়গাটাই তখন দ্রুত ক্যালকুলেশনগুলো করার জন্য এই সুযোগগুলো নিছি। হ্যাঁ, আমরা কি ত্রিকোণমিতি দেখব না, দেখব, জ্যামিতির লাস্টের প্রশ্নে আমাদের ত্রিকোণমিতি আছে তখন আমরা দেখব, কিন্তু সহজেই যদি আমাদের মানগুলো বের করা যায় তাহলে আমি কেন মুখস্থ করতে যাব যে সাইন থিটার মান কত, কস থিটার ইকুয়াল টু কত চলে আসে, সাইন 45 এর মান কত, টেন 90 ডিগ্রির মান কত, মুখস্থ রাখার দরকার হবে না। যদি এই দুইটা লাইন আপনাদের মাথায় থাকে, আপনার এই যে গাছ ভাঙ্গার অঙ্ক, ময়ের অঙ্ক যা আছে সবগুলো করা যাবে, যদি একটা কোণ আর একটা বাহু দেওয়া থাকে, তাহলেই বাকি দুইটা বাহুর মান আমরা বের করতে পারবো। ক্লিয়ার ইউজটা? জি স্যার। ওকে, তাহলে এইটার ইউজ আমরা বুঝলাম। দেখি এবারে পরেরটা আমরা ইউজটা দেখতে চাই, দেখি কিভাবে কাজ করতে পারে। কোশ্চেন বলতেছে একটি ঘুড়ি ভূমি থেকে 55 মিটার উপরে ওড়ে, সুতা ভূমির সঙ্গে আমাদের 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সুতার দৈর্ঘ্য কত? তার মানে বিষয়টা কেমন, এই ধরেন এই জায়গাটায় আমাদের একটা ঘুড়ি আছে, এই হচ্ছে আমাদের ঘুড়িটা, ঠিক আছে, এই হচ্ছে সুতা, এই হচ্ছে এটা ভূমি, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তাহলে ওরা বলে দিছে যে একটি ঘুড়ি ভূমি থেকে 55 মিটার উপরে উঠতেছে, এই যে ভূমি, এই জায়গাটায় যদি আমি উচ্চতা হিসাব করি যে এখানকার উচ্চতা কত, তাহলে ওরা বলে দিছে এটার উচ্চতা হচ্ছে 55 মিটার। এরপরে তারা আবার বলে দিছে যে যদি সুতা ভূমির সঙ্গে, সুতা কোনটা, এই যে এটা সুতা, ঘুড়ির সুতা, এই সুতাটা ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ তৈরি করছে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এখন তারা বলতেছে কি যে সুতার দৈর্ঘ্য কত, সুতার দৈর্ঘ্য মানে হচ্ছে অতিভুজ, এই অতিভুজটাই কি সুতার দৈর্ঘ্য না, হ্যাঁ না না মেহেদি? জি স্যার। ওকে, তাহলে এখন এটা 60, এই কোণটা তাহলে ডেফিনেটলি কত ডিগ্রি আসবে 30, আর এটা হচ্ছে বাই ডিফল্ট 90 ডিগ্রি। তাহলে 30 এর অপোজিট আমরা কত জানি এক্স, এক্স স্যার। ঠিক আছে, 30 এর অপোজিট আমরা জানি হচ্ছে এক্স, 60 এর অপোজিট কি হয় এক্স বাই রুট এক্স রুট 3। 3, আর জি আমাদের স্যার। এদিকে 90 এর অপোজিট কত চলে আসে টোয়াইজ 2x এক্স। তার মানে twice x টোয়াইজ স্যার। এক্স এর মানটা কত, এটা বের করতে পারলে তো কাজ শেষ নাকি? জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে একটু তাকাই, তাহলে এখান থেকে কি পাইলাম এক্স রুট 3, এটার মানটাই হচ্ছে আমাদের 55, হ্যাঁ না না?
sir. 55. তাহলে এক্স এর মান আমাদের কত চলে আসে 55/√3 হ্যাঁ না ঠিক আছে জি স্যার আচ্ছা জি স্যার তাহলে এক্স এর মান হচ্ছে 55/√3 কিন্তু আমাদের বের করা লাগবে কার মান বের করতে হবে এক্স এর মান স্যার না টোয়াইজ এক্স এর মান এই যে স্যার দৈর্ঘ্যটা হতে টুয়াইজ কত এক্স জি স্যার হ্যাঁ হ্যাঁ তাহলে সেটা টোয়াইজ এক্স এর মান দরকার তাহলে আমাদের দরকার হচ্ছে টোয়াইজ এক্স এর মান তাহলে 2 ইনটু এক্স এর মান হচ্ছে আমাদের কত 55/√3 55/√3 এটাই হচ্ছে মূল ক্যালকুলেশন আগে ক্যালকুলেশনের জায়গাটা দেখেন নিশ্চিত করা যায় কিনা এ পাগল ওটা ওইদিকে দাও হ্যাঁ তাহলে তো হয় তাহলে এখন বলেন যে 55/√3 তার মানে আমাদের দরকার ছিল হচ্ছে 2√3 এর মান 2x এর মান তাহলে x এর মান তো অলরেডি আমরা পাইছি কত পাইছি আমরা x এর মান 55/√3 আর এখন আমাদের দরকার ছিল শুধুমাত্র হচ্ছে কার মান আমাদের আমাদের দরকার হচ্ছে √3 এর মানটা এখন বের করতে পারলে তো কাজ শেষ √2 √3 এর মান তো আমাদের অনেকের মুখস্থ থাকার কথা বলেন তো √3 মান কত আমাদের কার মনে আছে স্যার √3 মান হচ্ছে মনে পড়ে √2 এর মান কত বলেন তো মনে পড়ে কিনা √2 এর মান কত আসে সব ভুলে গেছেন √2 এর মান কত 1 পয়েন্ট কাছাকাছি বললে কত হয় 4 আর এটার মান হচ্ছে 1.7 বা 73 কাছাকাছি বললে এরকম চলে আসে ঠিক আছে তাহলে এখন বসে বসে এটা ক্যালকুলেশন করতে হবে যে 55 × 2 ডিভাইডেড বাই হচ্ছে √3 বা √3 এর পরিবর্তে আমরা 1.7 বা 73 এটা বলতে পারি তাহলে আগে বলেন যে 55 × 2 মানে কত চলে আসে আমাদের 55 × 2 করলে কত আসে 110 না 10 স্যার 110 কে যদি আপনি 1.7 দ্বারা ভাগ করে দেন তাহলে এটার মান কত চলে আসে 64 দশমিক সামথিং এরকম চলে আসে তাই তো নাকি তাহলে 65 নিব স্যার অ্যানসার স্যার তাই না হ্যাঁ 64.7 সামথিং তাহলে সেটা তাহলে 65 নিব স্যার কাছাকাছি কত চলে আসে 65 দ্যাটস ওয়াই অ্যান্সার হচ্ছে এই সেই 65 মানে এক্স্যাক্টলি মান আসেনি আমাদের মানটা চলে আসছে হচ্ছে দশমিকে এটাই হচ্ছে কাহিনী আর অন্য কোনো কাহিনী এখানে ছিল না তাহলে এটা কি ক্লিয়ার জি স্যার গুড তাহলে গেল হচ্ছে আমাদের 4 নাম্বারটার কাজ দেখি 5 নাম্বারটাতে কি বলছে আচ্ছা 5 নাম্বারটা গত ক্লাস করা থাকলে মনে হয় করা যাবে ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গ গজ ত্রিভুজটির শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হইলে ভূমির দৈর্ঘ্য কত চলে আসবে বলার তো কোনো কিছু নাই এটা এই হচ্ছে একটা ত্রিভুজ কথার কথা এই ত্রিভুজের কি দেওয়া আছে শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে অঙ্কিত লম্ব এই ধরেন শীর্ষবিন্দু এটা থেকে এই ভূমির উপরে লম্ব টানছি এই লম্বটার দৈর্ঘ্য তারা বলে দিছে কত 12 গজ আর বের করতে বলছে এই ভূমিটার মান কত এই যে এখান থেকে এই পর্যন্ত এই মানটা কত এটাই হচ্ছে কোশ্চেন জানতে চাচ্ছে হ্যাঁ না জি স্যার এটার মান কত আমরা জানি না ভূমির মান কত আমরা জানি না কিন্তু আমরা কি এটা জানি না যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাই তো আমরা জানি নাকি জি স্যার তাহলে এই ক্ষেত্রফল তারা বলেই দিছে 84 ইকুয়াল টু হাফ ইনটু ভূমির মান আমরা জানি না ভূমির মান কত আমরা জানি না কিন্তু উচ্চতার মান তো আমরা জানি উচ্চতার মান হচ্ছে কত আমাদের 12 তাহলে এখন আমরা এখান থেকে ভূমির মান বের করতে চাই দেখি তো ভূমির মান কত বলেন 2 দ্বারা 12 কে ভাগ করলে কয়বার যায় 6 বার 6 স্যার 6 দিয়ে 84 কে ভাগ করলে আমাদের কতবার যাচ্ছে 6 14 84 ঠিক আছে ক্লিয়ার এটা জি স্যার আচ্ছা তাহলে এটা ক্লিয়ার এবার একটু চলে আসি 6 নাম্বারটার দিকে 6 নাম্বারটা নিজেরা একটু করেন এই ফাঁকে আমার একটু 2 মিনিটের একটু খালি ব্রেক দেন ঠিক আছে মেহেদি আচ্ছা স্যার হ্যাঁ 2 মিনিট আমি একটু খালি আসতেছি ওই যে আপনাদের স্যার আসছে একজন একটু খালি কথা বলার জন্য আমি আসতেছি এটা আপনারা ট্রাই করেন
মেহেদি আসছে উত্তর? মেহেদি অ্যান্সার কি পাওয়া গেছে? স্যার 6 6। আচ্ছা গুড। 6 দেব। তাহলে কোশ্চেন কি বলছিল যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যদি 4, 5, 3 ফুট হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? প্রথম কথা, এটা কেমন ত্রিভুজ যদি তার 3টা বাহু 3, 4, 5 হয়? কেমন ত্রিভুজ? বলা যায় কি যায় না? সব চুপচাপ কেন রে? এটা সমকোণী কেমন ত্রিভুজ। ত্রিভুজ? আচ্ছা, প্রথমে আগে সহজ সাপটা অ্যান্সার দেন। এই 3টা বাহু কি সেম নাকি আলাদা আলাদা? কি রে, কেউ কথা বলে না। মেহেদি, 3টা বাহু সেম নাকি আলাদা রে? স্যার নেট সমস্যা ছিল স্যার, নেট আলাদা সমস্যা? আলাদা। আচ্ছা, জি প্রথম স্যার। কথা তাহলে 3, 4, 5 এটা কেমন ত্রিভুজ? আমার কোশ্চেনটা ছিল 3, 4, 5 এটা কেমন ত্রিভুজ? একেবারে বাচ্চাদের সমকোণী মতন। ত্রিভুজ। হ্যাঁ, প্রথম কথা একেবারে বাচ্চাদের মতন করে যদি আগে চিন্তা করেন, বলেন তো 3টা বাহু কি সেম? না না স্যার। স্যার। না, তাহলে সমবাহু ত্রিভুজ হবে না। 3টা বাহুর মধ্যে কি 2টা বাহু সেম আছে? না স্যার। না না স্যার। স্যার। তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজও হচ্ছে না, যেহেতু 3টা বাহুই 3টাই আলাদা আলাদা। তাহলে আমরা এই ত্রিভুজকে কি বলতে পারি? বিষমবাহু ত্রিভুজ না? জি বলা যায় কি যায় না আগে সেটা বলেন। স্যার। হ্যাঁ, একদম আমরা আগে বেসিক চিন্তা করতেছি, আমরা কিন্তু কোনো টেকনিক্যাল চিন্তার মধ্যে ঢুকি নাই। একদম বেসিক চিন্তা যে ভাই একটার মান 3 বলতেছেন, একটার মান 4, একটার মান 5, তিনটাই তো আলাদা আলাদা, তাহলে ডেফিনেটলি এটা বিষমবাহু ত্রিভুজ। এইরকম বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ছোটবেলায় একটা কাহিনী পড়ছিলাম, দেখেন মনে আছে কিনা। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়মটা কি? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে স্কোয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। মনে পড়ে? জি স্যার। গুড। সেখানে জি এসটা স্যার। কি ছিল? অর্ধ পরিসীমা, অর্থাৎ পরিসীমার অর্ধেক। পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল, অর্ধেক করা মানে হচ্ছে 2 দ্বারা ভাগ করা। সেক্ষেত্রে এখন দেখেন আমরা এই জায়গাটাই তাহলে এর মান কথার কথা 3, বির মান 4 আর সির মান যদি 5টা ধরি, তাহলে দেখেন এখানে অর্ধ পরিসীমা মানে কত চলে আসে? 3 যোগ 4 যোগ 5 ডিভাইডেড বাই 2। তাহলে কত চলে আসে? 9 আর 3 12, 12কে 2 দ্বারা ভাগ করলে হয় 6। তাহলে ডেফিনেটলি আমরা ক্ষেত্রফলের কথাটা কি বলতে পারি? ক্ষেত্রফলের কথাটা আমরা তাহলে বলতে পারি যে আমাদের এস এর মান তাহলে 6, তাহলে 6 ইন্টু, তাহলে আমরা বলতে পারি 6 মাইনাস এ, এর মান হচ্ছে 3, তাহলে 6 মাইনাস 3, আমাদের এইদিকে তাহলে থাকলো 6 মাইনাস 4, আরেকটা হচ্ছে আমাদের 6 মাইনাস 5, 6 মাইনাস 5। তাহলে কত হলো আমরা একটু দেখি। স্কোয়ার রুট অফ 6 ইন্টু, তাহলে বিয়োগ করলে আসে 3, ইন্টু বিয়োগ করলে আসে 2, ইন্টু এটা বিয়োগ করলে আসে 1। তাহলে 3 3 6, 6 আর 6 গুণন করলে 36, 36 বর্গমূল করলে 6। তার মানে আমরা ক্ষেত্রফল বলতে পারি ক্ষেত্রফল হচ্ছে 6। আগে ম্যানুয়াল চিন্তা করেন, পরে টেকনিক্যাল চিন্তা করব। এটা কি ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, পরের কথা, এই যে এবারে এখন টেকনিক্যাল কথা আমরা বলবো, সেটা হচ্ছে 3, 4, 5 বাহুগুলোর মানের উপরে ভিত্তি করে আমরা একটু আগেই দেখছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ বলা যাইতে পারে। এটা কেমন ত্রিভুজ বলা যাইতে পারে? সমকোণী ত্রিভুজ বলা যাইতে পারে। কেন? কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজের বর্গ করলে বাকি 2 বাহুর বর্গের যোগফল মিলে যায়। 5 বর্গ 25, 4 বর্গ 16, 3 বর্গ 9, 9 আর 16 যোগ করলে কিন্তু 25ই হয়। দ্যাট মিনস তাহলে আমরা কনফার্ম যে এটা একটা সমকোণী ত্রিভুজ টেকনিক্যালি আমরা বলতে পারি। কিন্তু এখানে কিন্তু বলা ছিল না যে এটা কেমন ত্রিভুজ, হ্যাঁ না? জি স্যার। তাহলে সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা নিয়ম জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমির মান হচ্ছে কত আমাদের? 4, আর উচ্চতার মান হচ্ছে আমাদের কত? উচ্চতার মানে হচ্ছে 3। তাহলে কাটাকাটি করলাম 2, 3 দোকানে আসলো হচ্ছে 6, এই সেই ক্ষেত্রফল 6। তাতে এই ঝামেলার মধ্যে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন ছিল না। যদি আমরা টেকনিক্যাল জ্ঞানটা না রাখতাম যে এটা কেমন ত্রিভুজ, তাহলে কি আমাদের অ্যান্সার আসতো না? এই এত বড় ক্যালকুলেশন করে আসছে 6। আর আপনার যদি টেকনিক্যালি চিন্তাটা থাকতো যে হ্যাঁ এটা কেমন ত্রিভুজ? সমকোণী, তার মানে তো আমি বুঝে গেছি বড় বাহুটা অতিভুজ, বাকি 2টা বাহুর মধ্যে যে কোনো একটা ভূমি, যে কোনো একটা উচ্চতা হবে। তাহলে আমার ক্যালকুলেশনটা কি হয়? এই যে দেখেন ছোট্ট একটু একটা ক্যালকুলেশন হয়ে গেছে। কিন্তু অ্যান্সার দুটাতেই কিন্তু এখানেও 6, এখানেও 6। অ্যান্সারে কোনো পার্থক্য নাই। পার্থক্যটা হচ্ছে আমার স্পেস কতটুকু লাগলো আর আমার এই জায়গাটার সঙ্গে সময়টা কতটুকু বেশি লাগলো, এটাই একটা ফ্যাক্টর, হ্যাঁ না? জি জি স্যার, স্যার। টাইমটাই বেশি ফ্যাক্ট স্যার। হ্যাঁ,
ওই যে জায়গা আর টাইম দুটাই তো, জায়গাও বেশি লাগলো রাত করতে, আবার এদিকে আমাদের সময়ও চলে গেছে হচ্ছে বেশি এই জায়গাটায়। এই কারণে শুধু ম্যাথ করাটাই ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে যে আমি কতটুকু জায়গা কতটুকু সময় ব্যবহার করতেছি, এইটা হচ্ছে সব থেকে বড় বিষয়। এখন কি ক্লিয়ার বিষয়টা? জি স্যার। স্যার গুড। স্যার বোর্ডটা মনে হয় পিন করা নাই স্যার, কথা বললে স্ক্রিন কালো হয়ে যাচ্ছে স্যার। কথা বললে পিন ওকে, করা হ্যাঁ, নাই? কি বলেন? পিন করা দেখি। নাই মনে হয় স্যার। আচ্ছা দেখি, রিমুভ পিন স্পটলাইট ফর এভরিওয়ান। এবারে আপনাদের কেউ একজন কথা বলেন তো, দেখেন তো। একজন কথা এখন বলেন। মনে হয় ঠিক আছে স্যার। ঠিক আছে, এখন ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে 6 নম্বরের গবেষণা কমপ্লিট। আসেন এবারে পরেরটাতে। এই যারা পরে চলে আসছেন ক্লাসে, তারা কি আগে থেকে জানতেন না যে আজকে ক্লাস আছে? স্যার একটু কাজে ছিলাম স্যার, সরি স্যার। ওরে কাজ রে, কি ওই নির্বাচন করতে গেছিলি নাকি আবার? এখন না কাজ স্যার, নির্বাচন না স্যার। আমি তো ভাবলাম যে হয়তো বা মিটিং টিটিং ছিল, এই জন্য গেছিলি মিটিং এ। কারণ না স্যার, মিটিং এখন কাজ সংসারের বললেই তো কাজ ছিল, 90% ওই খালি বোঝায় যে নির্বাচন নিয়ে ব্যস্ত আমরা। কাজ বললেই এরকমই বোঝায়। স্যার এখনো পড়তেছি স্যার, সংসারের কাজ, বাচ্চা আছে, সংসার আছে তো স্যার একটু আরে সব এই সামাল দেওয়া লাগবে তো, সামাল না দিলে কেমনে হইলো? তাহলে এখন বলেন, এখন কি ক্লিয়ার? এখন কি বোঝা যাচ্ছে? জি স্যার। গুড। তাহলে এবারে 7 নাম্বারটা একটু করে ফেলি, আশা করি এটা পারার কথা, কারণ এখানে আহামরি জটিল কোনো ক্যালকুলেশন নাই। এত জটিল ক্যালকুলেশন না তো এটা, তাকাইলেই মনে হয় অ্যান্সার দেওয়া যাবে। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 ইঞ্চি ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 ইঞ্চি বড়। রেশিওগুলোর দিকে তাকান, হয়তো 10 সেন্টিমিটার, হ্যাঁ 10 সেন্টিমিটার স্যার। অতিভুজের মান 10, তাহলে ভূমির মান কত? স্যার ভূমির মান যেহেতু লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, তাহলে লম্ব ভূমি অপেক্ষা ভূমি হবে স্যার 8। গুড। আর হচ্ছে লম্ব 6। রেশিওগুলো মনে আছে? একটু আগে পড়াইছিলাম 3 4 5, 5 জি 12 স্যার। 13, মনে পড়ে? জি স্যার। আচ্ছা, টেকনিক্যালি কেন বললাম দেখেন, এখানে ভূমি অপেক্ষা ভূমি থেকে আমাদের যে সমকোণী ত্রিভুজের লম্বটা, লম্ব হচ্ছে 2 সেন্টিমিটার ছোট, আবার সেই ভূমি থেকেই কিন্তু আমাদের অতিভুজটা 2 সেন্টিমিটার বড়। তাহলে গ্যাপ কত বলেন তো? ভূমির সঙ্গে লম্ব আর ভূমির সঙ্গে অতিভুজ গ্যাপ কত? কত করে গ্যাপ ভূমির সঙ্গে? 2 করে গ্যাপ স্যার। 2 করে গ্যাপ। প্রথমটাতে গ্যাপ আছে কত করে? 3 4 5, পাঁচখানে গ্যাপ কত করে? 1 করে। 1 করে। তাহলে ওরা বলতেছে গ্যাপ 2 লাগবে, আমাদের হিসাবে গ্যাপ আসছে 1, তাহলে 1 রে কি করলে 2 হয়? 2 দ্বারা গুণন করলেই তো হয় নাকি? দ্বিগুণ করলে 2 হয়ে যাবে স্যার। এই তো, তাহলে এখন 3 4 5 এটা দ্বিগুণন করেন, তাহলে কত আসে? 6 8 10, তার মানে উত্তর শেষ। তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি যে আমাদের এই ভূমিটার মান তাহলে কত চলে আসবে? ভূমিটার মান চলে আসবে হচ্ছে আমাদের এই জায়গাটায় 6 না 8, কত আসবে? 8। লম্ব হচ্ছে আমাদের কি হবে? 2 ছোট, তাহলে এটা থেকে 2 ছোট মানে 6, আর অতিভুজ হবে ভূমি থেকে 2 বড়, তার মানে 10। এই সেই 6 8 10। ক্লিয়ার? স্যার এখানে তো সব সোজা সোজাই লাগে, পরীক্ষার কেন্দ্রে যে কেন জানি স্যার কঠিন হয়ে যায়, বুঝি না। পরীক্ষার হল একটা প্রেসার কুকার, ওই জায়গায় গেলে এমনি কেমন করে জানি মাথা টাথা নষ্ট হয়ে যায়। এই মাথা নষ্টগুলো থামানোর একটাই উপায় আছে, সেটা হচ্ছে কি করা, আমাদের যে এক্সামগুলো নেওয়া হয় এই এক্সামগুলো একটু ভালো করে দিয়েন, কারণ পরীক্ষার হল পর্যন্ত যাইতে গেলে আমাকে আগে রেডি হইতে হবে। কারণ আমি যদি রেডি হইতে না পারি পরীক্ষার হলের মতন করে, তাহলে তো ভাই পরীক্ষার হলে গেলে মাথা গরম হবেই। তাহলে এইখানে যে পরীক্ষাগুলো আমরা মডেল টেস্ট যেগুলো নিচ্ছি, ক্লাস টেস্টগুলো মাঝে মধ্যে নেওয়া হয়, এই টেস্টগুলো হচ্ছে কোশ্চেন কেন, তার পিছনে কারণটাই হচ্ছে যে আপনি আগে থেকে আপনার ভুলগুলো খুঁজে বের করেন, আপনি আগে থেকে আপনার লিকগুলো খুঁজে বের করেন যে কোথায় লিক আছে। এই লিকগুলো খুঁজে পাইলেই তাহলে কি করা সম্ভব, তাহলে সেইটার উপরে ফোকাস দেওয়া সম্ভব। আমি শুধু পড়েই যাচ্ছি কিন্তু আমি জানিই না যে আমার লিকটা কোথায়, আমার ভুলটা কোথায়।
তাহলে আমার পক্ষে তো ডেফিনেটলি কষ্টকর পরীক্ষার হলে যে একটা ভালো রেজাল্ট করা, তাই না? এই জন্য প্র্যাকটিসটা ভালো করে করতে হবে। এবং কোশ্চেন হচ্ছে কি প্র্যাকটিস করবেন, যেটা পারেন সেটাই প্র্যাকটিস, জি না। আমাদের প্র্যাকটিস করা উচিত কোনটা, যেখানে আমার দুর্বলতা আছে সেটা আমার প্র্যাকটিস করা উচিত। কারো ক্যালকুলেশনে দুর্বলতা, কেউ কোশ্চেন পড়ার পরে বোঝেন না যে কি বের করতে বলছে, কেউ আছেন কোশ্চেন পড়ার পরে সব বুঝছেন কিন্তু আপনার এই জায়গাটার ক্যালকুলেশনে যে পার্টটা, ফাইনাল যে পার্টটা, সেই কাটাকাটি করতে গেলে সময় বেশি লাগতেছে অনেকের। আবার কেউ কেউ আছেন সূত্র ভুলে যাচ্ছেন, কেউ কেউ আছেন সূত্র মনে আছে কিন্তু কখন কোনটা অ্যাপ্লাই করবো সেটাই ভুলে গেছি আমি, ঠিক আছে? এরকম এক একজনের এক এক রকম সমস্যা, খুঁজে বের করতে হবে এটা। এইটা বের করার কোনো উপায় নাই যদি না আপনি নিজে নিজে বাসায় না চেক করেন। কারণ এইরকম কোনো ডায়াগনস্টিক সেন্টার নাই যে আপনার আজকে ব্লাড টেস্ট করলাম, ব্লাড টেস্টের মধ্যে ধরা পড়লো আপনার জ্যামিতির সমস্যা আছে, আপনার কিন্তু বীজগণিত নিয়ে ঝামেলা আছে, আপনার স্পিডের অঙ্ক আপনি ভালো বোঝেন না। এরকম তো উপায় নাই, তো এরকম ব্লাড টেস্ট করার তো সম্ভাবনা নাই। দ্যাট মিন্স আপনাকেই কিন্তু এই দায়িত্বটা নিতে হবে, আপনাকেই প্রবলেমগুলো খুঁজে বের করতে হবে। আমরা ক্লাসে কি করতেছি, আমরা তো শুধুমাত্র আপনাদেরকে সলিউশনের রাস্তা দেখাচ্ছি যে ভাই এইভাবে সলিউশন করবেন, এইভাবে এটা করবেন, ওইভাবে এটা বের করবেন, শেষ। আমরা কিন্তু আর কিছুই করতে পারছি না। কেন? কারণ আমাদের পক্ষে আপনাদের মনের মধ্যে ঢুকে আপনারা কি চিন্তা করতেছেন এইটা বের করা কিন্তু সো টাফ। এই কারণে এই দায়িত্বগুলো আপনাকেই কিন্তু দয়া করে নিতে হবে। হ্যাঁ, আপনি দায়িত্ব নিলেন, আপনি প্রবলেম খুঁজে বের করলেন, এখন কি বসে থাকবেন না? সেটার জন্য আপনি আপনার অসুখ খুঁজে পাইছেন, তাহলে এখন ডাক্তারের কাছে যাইতে হবে না? তাহলে এখন আপনাদের কি করতে হবে, আমাদের সঙ্গে একটু কথা বলতে হবে, স্যার আমার এই ধরনের প্রবলেম, এইবারে একটু বলেন আমার কি করা উচিত। এখন আমাদের পক্ষে কিছু একটা করা সম্ভব। তো এই ডায়াগনস্টিক, এইটার যে কাজটা, ডায়াগনোসিসের যে কাজটা, এই কাজটা আপনাদের নিজেদেরকেই করতে হবে। বুঝতে পারছেন বিষয়? জি স্যার। ওকে, তাহলে 7 নম্বরের কাহিনীও আমাদের ক্লিয়ার, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আশা করি এটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখি একটু পরেরটা চেহারাটা কি বলতেছে। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 এবং 4 মিটার হইলে এর অতিভুজের মান কত আসবে? লেখালেখি করার কোনো দরকার নাই, তাকায় তাকায় বলেন 3 4 হইলে, তাহলে বাকি দুটা কত আসবে? বাকি বাহুটার মান কত আসবে? বাকি দুইটা তো না, 3 4 বাকি 5 স্যার। হ্যাঁ ডেফিনেটলি 3 4 হইলে আরেকটা তো কত হইতে বাধ্য, 5 হইতে বাধ্য। তার মানে দেখেন এই যে কোশ্চেনগুলো বোর্ডে দেখতেছেন, এগুলোর একটাও কিন্তু আল্লাহর হস্তে আমরা কি করি নাই, আমরা কিন্তু কোনোটাই বানাই দিয়ে কোনো কোশ্চেন কিন্তু এখানে দেই নাই। সবগুলো কোশ্চেনই কোনো না কোনোভাবে পরীক্ষায় আসছে, কোনো না কোনো পরীক্ষাতে আসা কোশ্চেন কিন্তু এটা। এই জিনিসটা কি বুঝতেছেন? জি স্যার। গুড, তাহলে এটা একটু মাথায় রাখেন, কারণ এই কোশ্চেনগুলো আমরা কোনোটাই কিন্তু কি করতেছি না, আমরা কিন্তু বানাই টানাই দেইনি ভাই, এগুলো সবগুলোই পরীক্ষায় আসা কোশ্চেন। এগুলো আপনাদের কি করা উচিত, আপনাদের একসঙ্গে কিন্তু দুইটা কাজ হচ্ছে, আমি ঘটনাগুলোও জানতেছি এবং দ্বিতীয় কাজটা হচ্ছে আমি এখান থেকে প্রিভিয়াস কোশ্চেনও সলভ করতে পারতেছি। এই সুযোগগুলো হাতছাড়া করেন না কিন্তু আপনারা। আচ্ছা, এবার একটু দেখেন এখানে কি বলতেছে। আমরা 9 নম্বর কোশ্চেনের দিকে চলে আসছি, 8 নম্বর আমরা শেষ করছি, 3 4 হইলে 5 হবে। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনে কি বলতেছে, এটা মনে হয় সবাই পারবেন, এটার গবেষণা আমরা একটু আগে দেখাইছি। একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজ 1 মিটার বেশি হইলে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত হবে? চট করে বলেন। একটু আগে স্যার ওই যে দেখাইছে। অতিভুজ দৈর্ঘ্য 5। হ্যাঁ, 5 এটা বলার আর কোনো কিছু আছে বলেন তো, যে ভূমির দৈর্ঘ্য, যে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 কম, তাহলে লম্ব অপেক্ষা যদি 1 কম হয় তাহলে আমাদের লম্বের মানটা কত ধরলাম? 4, তাহলে এটা কম। আর এই লম্ব থেকে অতিভুজে পরে 1 বেশি, তার মানে 5। তাহলে দেখেন এই 3 4 5 কতভাবে পরীক্ষায় আসতেছে, এইটার ইউজ কতভাবে হইতে পারে খেয়াল করে দেখেন। লাস্টের 3টা অঙ্কই কিন্তু আপনার 3 4 5 নিয়েই কিন্তু, কিন্তু সেটার কোশ্চেনের প্যাটার্ন কি সবগুলোতে এক না? 3টা কিন্তু 3 ধাঁচের কোশ্চেন, কিন্তু উত্তর কিন্তু সবগুলোতে ওই একই 3 4 5 কে নিয়েই। এইটা কি বুঝতেছেন কিনা? জি স্যার। তাহলে 3 5 জানাই 3 4 5 হবে, 3 হইলে বাকি দুটা 4 5 হবে। এইটা জানাই কি শেষ কথা নাকি এটার ইউজ গুলো জানাটা দরকার? ইউজ গুলো জানাটা এই দরকার যে স্যার। দেখেন পরপর যে 3টা কোশ্চেন আমরা নিয়ে আসছি, কি কারণে আপনাদের জন্য নিয়ে আসছি আমি? কারণ আপনার যাতে মাথায় থাকে যে 3 4 5 হুবহু যে এরকমই থাকবে এটার কোনো মানে নাই। এইটার কোশ্চেনের কথা কেমন কেমন হইতে পারে সেটার সবগুলো অংশই আমরা একসঙ্গে দেখার চেষ্টা করতেছি। তাহলে এখান থেকে ধারণাগুলো নিয়েন। এই যে একটু আগে বললাম যে ভাই আপনার সূত্র জানা একটা জিনিস আর সূত্র ব্যবহার করা কিন্তু আরেকটা জিনিস।
এই যে দেখেন 10 নাম্বার কোশ্চেন কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12 এবং 9 সেন্টিমিটার হলে 13 হয়ে গেছে। অতিভুজের দৈর্ঘ্য কত আসবে? দুইটা বাহু একটা 13 সমকোণী ত্রিভুজের, তার মধ্যে তারা বলতেছে একটার মান 9, একটার মান 12 হইলে আরেকটার মান কত। এখন আগে বলেন 9 12 ডিরেক্ট কি কোনো আপনি রেশিও জানেন যে 9 12 হইলে বাকিটা কত? 15 হবে স্যার, মানে এটা হচ্ছে 3 4 5 এর 3 মানে 3 গুণন করে স্যার। তাহলে আমরা 9 আর 12 কে কি করব, ছোট করার চেষ্টা করব। 3 দ্বারা ভাগ করলে এখানে কত চলে আসে? 3, 3 দ্বারা ভাগ করলে চলে আসে তাহলে 3 4 হইলে এটা হওয়ার কথা ছিল 5, কিন্তু এটা তো 3 না, 3 এর 3 গুণন, 4 এর 3 গুণন, তাহলে এটাও 5 না, 15 হয়ে 5 গেছে। এর 3 গুণন, তার মানে 3 5, অ্যানসার কত চলে আসবে? অ্যানসার চলে আসবে হচ্ছে 15। দ্যাটস ওয়াই এই সেই অ্যানসার হচ্ছে 15। ক্লিয়ার? জি স্যার। বোঝা যাচ্ছে বিষয়? জি স্যার। গুড। তাহলে 10 নম্বরের কাহিনী আমরা বুঝে গেলাম। আসেন 11তে কি বলতেছে। নাম্বার 11 কি বলল, যে তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হইল, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। এইবারে বেসিক কথা একটা, আমরা ছোটবেলায় সবাই পড়ছি যে বাহু ভিত্তিতে ত্রিভুজ হওয়ার শর্ত কি। একটা ত্রিভুজ হইতে গেলে বাহুকে ভিত্তি করে যদি আমি করতে চাই, তাহলে সেখানে শর্তটাই এরকম ছিল যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর। দেখেন তো মনে পড়ে কিনা, মানে একটা ত্রিভুজ হইতে গেলে যে কোনো যদি ত্রিভুজের দুইটা বাহু যোগ করেন তাহলে সেটা তৃতীয় নাম্বার বাহু থেকে আপনার ডেফিনেটলি বড় আসতে হবে। তৃতীয় বাহু সমান হইলেও হবে না, আবার এটা থেকে ছোট হইলে তো হবে না, গ্যাপ থাকবে, এরকম ফাঁকা থাকবে এই জায়গাটাই। ঠিক আছে, তাহলে কথাটা কি ছিল বলেন তো, বাহু ভিত্তিতে ত্রিভুজ হওয়ার শর্তটা কি ছিল? যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। গুড। তাহলে এখন কোশ্চেনের দিকে তাকায় বলেন যে তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হইল, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? কোনটা সম্ভব? 2 5 8, 5 4 9 নাকি 3 4 5? 3 4 5। গুড। প্রথমটা কেন নয়? কারণ দেখেন এই দুইটা যোগ করলে আসে 7। কথা ছিল দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হওয়া লাগবে, এটা বড় হয়নি, বাদ। এই দুইটা যোগ করলে আসতেছে 9। কথা ছিল দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হওয়া লাগবে, তৃতীয় বাহু থেকে বড় হয় নাই, সমান হয়েছে, এটাও সম্ভব না। এটা কেন সম্ভব? 3 আর 4 যোগ করলে 5 থেকে বড় চলে আসে। 3 4 আর 5 যোগ করলাম 9, 3 থেকে বড়। আবার 3 আর 5 যোগ করলে 8, 4 থেকে বড়। তার মানে এই ক্ষেত্রে যে কোনো আপনি দুইটা বাহু নেন, দেখেন তাদের যোগফল 3 নাম্বার বাহু থেকে আপনার বড় চলে আসে। হ্যাঁ না না? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ফাইন। তাহলে আমরা বুঝে গেলাম, সঙ্গে একটা শর্তও পাইলাম যে ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে কি আসতে হবে, আমাদের বৃহত্তর বা বড় আসতে হবে। ওকে, এইবার আসেন পঞ্চভুজ বহুভুজের ব্যাপারে আমাদের প্রথম কথা। আমরা এর আগে দেখছি যে যেমন একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি হয়, 3 কোণের সমষ্টি কত ডিগ্রি চলে আসে, আমরা জানি 180 ডিগ্রি। চতুর্ভুজের ক্ষেত্রে কত হয়? 360। আমাদের পঞ্চভুজের ক্ষেত্রে কত চলে আসে? আমরা দেখছি 540। বের করার প্রথম উপায় আমরা দেখছিলাম n-2 × 180 ডিগ্রি, যেখানে আমাদের এনটাকে আমরা কি বলতেছিলাম? বাহু বা কোণের সংখ্যা। বাহু বা কোণের সংখ্যা, এটা বোঝানো হয়। হ্যাঁ না না? জি স্যার। ওকে, তাহলে 12 নাম্বারটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এইবার আসেন কোশ্চেনের কথার দিকে। কোশ্চেনে বলতেছিল সুষম বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ কত হবে। সুষম বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ মানে এক একটা আমাদের কোণের পরিমাণ কত ডিগ্রি আসবে, এটাই হচ্ছে কোশ্চেন। এখন তার আগে একটু বলেন তো, আমরা কি এই গল্পটা করছিলাম যে যে কোনো আপনার বহুভুজের ক্ষেত্রে তার বহিস্থ কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি আসে? মনে পড়ে? 360 ডিগ্রি স্যার। গুড, হ্যাঁ এটা মনে আছে। তাহলে এখন 360 ডিগ্রি যদি আমাদের চলে আসে, তাহলে আমাদের বের করতে বলছে কি যে বহিস্থ কোণের পরিমাণ মানে এক একটা কোণের পরিমাণ। তার আগে দেখেন এখানে একটা মজার শব্দ আছে। কি শব্দ? সুষম। প্রথম কোশ্চেনটাই এটা। সুষম বলতে আমরা কি বুঝি? সুষম মানে যার প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ সমান তাকে বলা হয় সুষম। এটা আগে ভালো করে মাথায় রাখেন। সুষম মানেই হচ্ছে প্রতিটি কোণ এবং প্রতিটি
বাহু সমান, এইটাকে আমরা এক কথায় বলি হচ্ছে সুষম। তাহলে বলেন সুষম বলতে আমরা কি বুঝি বলেন তো, বলেন আমরা কি বুঝি সুষম বলতে? এই কি হলো সব চুপচাপ কেন মৌসুমী? সুষম মানে কি লিখছি? জি স্যার স্যার জি স্যার স্যার, এই যে এ মোবাইল অন করে কোথায় চলে গেছে রে মৌসুমী? মেহেদি সুষম স্যার বলতে, আমি সরি স্যার আমি হচ্ছে একটু প্রতিটি কোণ এবং কাজ প্রতিটি করতে বাহু স্যার সমান স্যার। আচ্ছা সমস্যা নাই। মেহেদি তাহলে আমরা কি বলছি সুষম বলতে আমরা কি বুঝি? প্রতিটি কোণ ও প্রতিটি বাহু সমান স্যার থাকবে। তাহলে এবার একটু ঠান্ডা মাথায় আমার কোশ্চেন শুনে অ্যান্সার দিবেন, কেউ লাফালাফি করে অ্যান্সার দিবেন না, কোশ্চেন আগে শোনেন তারপরে অ্যান্সার দিবেন। বলেন তো তাহলে সুষম ত্রিভুজ বলতে কোন ত্রিভুজকে বোঝানো হয়? সুষম ত্রিভুজ বলতে স্যার সমবাহু ত্রিভুজকে বোঝানো হয় স্যার, গুড। যার কেন? কোণ কারণ এবং বাহু সমবাহু ত্রিভুজে সবগুলো বাহু সমান, সবগুলো কোণ কি সমান স্যার। তাহলে এখন বলেন যদি বলতো সুষম চতুর্ভুজ? সুষম চতুর্ভুজ হলে স্যার চতুর্ভুজের 4 কোণ বলতে গেলে এটা স্যার বর্গ। বর্গ। কেন বর্গই সুষম চতুর্ভুজ কারণ কেন? বর্গের কোণ এবং বাহু 4টাই সমান স্যার। বর্গের প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণও কি সমান। তাহলে সুষম পঞ্চভুজ মানে কি? এমন একটা পঞ্চভুজ যার প্রত্যেকটা বাহুর মানও সমান, প্রত্যেকটা কোণের মানও কি আসবে সমান, হ্যাঁ না না? জি স্যার। তাহলে এখন ওরা বলছে যে বহিস্থ কোণ, তাহলে দেখেন এইখানে একটা বহিস্থ কোণ তৈরি হইলো, এখানে একটা তৈরি হইলো, এখানে একটা তৈরি হইলো, এখানে একটা তৈরি হয়েছে, এখানে একটা তৈরি হয়েছে। তাহলে বহিস্থ কোণ এখানে কয়টা আছে বলেন তো, কয়টা বহিস্থ কোণ তৈরি হয়েছে? কয়টা? 5টা স্যার। পাঁচটা। 5টা কারণ স্যার। পঞ্চভুজের ইন্টারনাল কোনো পাঁচটা, বহিস্থ কোনো পাঁচটা। আমি জানি এই পাঁচটার যোগফল ডেফিনেটলি কত ডিগ্রি? 360 ডিগ্রি। আমাকে বলছে এক একটার মান বলেন। তাহলে বলেন এই বহিস্থ কোণগুলোর মান কি আলাদা নাকি সেম? সেম স্যার। কারণ সুষম বলাই আছে। তাহলে এটাকে 5 দ্বারা ভাগ করলে কত চলে আসতেছে? 5 7 35 আর 5 দোকানে 10। তার মানে কত ডিগ্রি আসছে? 72। তার মানে 72 এই ডিগ্রি স্যার। কোণগুলোর প্রত্যেকটা কোণের মানই হচ্ছে আমাদের 72 ডিগ্রি। তাহলে একটা সুষম পঞ্চভুজের প্রত্যেকটা বহিস্থ কোণের মান হচ্ছে 72 ডিগ্রি। এই সেই উত্তর হচ্ছে 72 ডিগ্রি। লজিক কি বোঝা গেছে কিনা? জি স্যার। গুড। তাহলে 12 নম্বরের গবেষণা কমপ্লিট। চলে আসেন এবারে 13তে। এই আপনাদের মধ্যে কেউ কি প্রাইমারিতে পরীক্ষা দিছিলেন? স্যার আমি দিছিলাম স্যার। কি হয়েছিল স্যার মৌসুমী? আর আসেনি স্যার, কারণ আমার 70-এর উপর আসছিল স্যার, কিন্তু রেজাল্ট আসেনি। আহা, কেন এরকম হইলো? 70-এর উপরে আসলে তো আসার কথা ছিল। এলাকা স্যার কোথায় ছিল আমাদের মৌসুমী? উপজেলাতে সিট সংখ্যা কম তো স্যার, আর এ- হচ্ছে বিভাগ এলাকা কোথায় ছিল? স্যার এলাকা হচ্ছে চারঘাট থানা, রাজশাহী বিভাগের রাজশাহী জেলা চারঘাট থানা। চারঘাট থানা মানে রাজশাহীরই চারঘাট থানা, তাই না? জি জি স্যার। সিট কয়টা ছিল ওই উপজেলায়? পোস্ট কয়টা ছিল ফাঁকা জানা গেছিল? আর হ্যাঁ, আমার হাজবেন্ড যেটা বললো, দেখার পরে প্রথমে দেখছিল স্যার 28টা, পরে কমে দেখছে 9টা। হ্যাঁ, 28টার পরে কমে গেছে? স্যার ওই যখন ও অ্যাপ্লাই করছে তখন দেখছে 27টা না 28টা এরকমই, আর আচ্ছা। পরে আমি পরীক্ষার একদিন আগে ওহো। তো ও আমাকে দেখাতে অনলাইনে দেখতেছি স্যার হচ্ছে 9টা। আপনার যেই জানি না জায়গা স্যার থেকে এখন কি অ্যাপ্লাই হবে। করছিলেন সেই জায়গাটা কি, ওইটা কি মানে বাবার বাড়ি নাকি হাজবেন্ডের বাড়ি? না, এটা আমার বাবার বাড়ি স্যার, হাজবেন্ডের এলাকাতে আমি করি না, আমার ভোটার আইডি এখনো সবকিছু বাবার বাড়িতেই আছে স্যার। বাবার বাড়িতেই আছে। ইস, এই জায়গাটায় দেখে শুনে নিয়ে অ্যাড্রেসটা চেঞ্জ করে ওইদিকে দিলে ভালো হতো, যদি ওখানে পোস্টটা বেশি থাকতো। কারণ 70 তো ভালো নাম্বার তো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, যেটা হয়েছে হয়েছে, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। আচ্ছা তাহলে আমরা ঠিক এবারে, আমাকে ওই যে পরে জানাই, আচ্ছা তাহলে পরে এবারে তো চলে আসেন 13 জানালেন না। নম্বরে। আচ্ছা 13 ওটা তো নম্বরে একটু আমরা চলে আসি, ইনশাল্লাহ এখন সমস্যা হওয়ার কথা নয়। 13 নম্বর সবাই পারবেন। সুষম ষড়ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি? এটা চোখ বন্ধ করে বলতে পারবেন, খাতা কলম লাগবে না। খাতা কলমের কোনো দরকার নেই, তাকায় তাকায় অ্যান্সার দেন। হ্যাঁ, বলেন কার মান বের করতে বসে আগে সেটা বলেন। 60 ডিগ্রি স্যার। সরি হ্যাঁ স্যার 60 না, এখানে আগে বলেছে কি বহিস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি সুষম। হ্যাঁ 60 ডিগ্রি স্যার। হ্যাঁ, তাহলে বহিস্থ কোণ আমরা একটু আগে গল্প শুনছি, বহুভুজের বহিস্থ কোণের মান কত আসবে? 360 ডিগ্রি স্যার। 360 ডিগ্রি। তাহলে ষড়ভুজের ক্ষেত্রে আমরা সবাই জানি যে ইন্টারনাল কোণ 6টা, তাহলে বহিস্থ কোণ 6টা। যেহেতু সুষম বলছে
তার মানে ইন্টারনাল প্রত্যেকটা কোণের মানও সেম, আমাদের বহিস্থ প্রত্যেকটা কোণের মানও সেম। তাহলে বহিস্থ 6টা কোণের মান যদি 360 ডিগ্রি হয়, তাহলে এক একটা কোণের মান ডেফিনেটলি তাহলে আমরা কি বলতে পারি, 360 ডিগ্রি ভাগ হচ্ছে 6, এই সেই অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি, উত্তর 60 ডিগ্রি। দেখেন এগুলো কোশ্চিন এমনি দেখলে মনে হয় যে না জানে কি জিনিস, কিন্তু ঘটনা যদি জানা থাকে, লজিক যদি আপনার বোঝা থাকে, তাহলে দেখবেন যে এগুলোর কিছু কিছু অ্যান্সার এরকম তাকায় তাকায় অ্যান্সার দেওয়া যায়। ইভেন আগেরটাও তাই, 12 নম্বরটাও তাই। পঞ্চভুজের ক্ষেত্রে আমরা কি করছি, 5 দ্বারা ভাগ, কেন, সুষম বলছিল। ষড়ভুজের ক্ষেত্রে আমরা 6 দ্বারা ভাগ করছি, কেন, কারণ সুষম বলছে। তার মানে ইন্টারনাল 3টা বাহু 3টা কোণের মানও সেম, আবার বহিস্থ তাহলে আমাদের এই কয়টা বাহুর মানও সেম আসবে। 6টা সুষম ষড়ভুজ, ষড়ভুজের ক্ষেত্রে 6টা, পঞ্চভুজের ক্ষেত্রে হচ্ছে 5টা। ক্লিয়ার বিষয়? জি স্যার। গুড। তাহলে 13 নম্বরটা কি ছেড়ে দেওয়া যাবে? জি স্যার, দেওয়া যাবে স্যার। দেওয়া যাবে। তাহলে 13 নম্বরের গবেষণা আমরা বুঝে গেছি যে 13 নম্বর কেমনে কাজ করছে। আচ্ছা, এইবারে আসেন কি বলতেছে। একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা 12 হইলে প্রত্যেকটি বহিস্থ কোণের পরিমাণ কত? আগে বলেন বাহুর সংখ্যা কত? 12 স্যার। তাহলে বলেন তো অন্তস্থ সমগ্র কোণের মান 30 কত আসবে? স্যার। হুম অন্তস্থ কোণের মান স্যার হুম যদি অন্তস্থ বলতো তাহলে কি করতাম বলেন তো? n-1 ইন্টু n 180 মাইনাস ডিগ্রি। 2 ও সরি, n-2 স্যার। হুম তাহলে n-2 মানে আমরা কি করতাম, n এর মান কত, 12 না? হ্যাঁ স্যার। 12 বিয়োগ 2 ইন্টু 180 ডিগ্রি, এটাকে আবার কি করতাম, 12 দ্বারা ভাগ করে দিতাম। দিয়ে ভাগ করতাম। তাহলে এটা কার মান পাইতাম আমরা? এটা অন্তস্থ কোণের মান পাইতাম অন্তস্থ স্যার। কোণ, প্রতিটি অন্তস্থ কোণের মান। কিন্তু কোশ্চেন আমাদের বলছে কি বহিস্থ, তাহলে এটারও তো কনসেপ্ট ওই আগেরটার মতনই, বহিস্থ বলা মানে কি বাইরে। তাহলে এটা আপনার ওই বহুভুজ মানেই হচ্ছে বাইরে সবগুলো কোণের যোগফল কত ডিগ্রি আসবে, 360 ডিগ্রি। কয়টা? 12টা। তাহলে 12টা বাহু হইলে 12টা কি হবে, কোনো 12টাই। তাহলে 12 দ্বারা ভাগ করলাম, 3 12 36, তার মানে কত ডিগ্রি আসছে, 30 ডিগ্রি। এই সেই উত্তর হচ্ছে আমাদের 30 ডিগ্রি। দেখেন লাস্টের 3টা কোশ্চেন কিন্তু একই ধাঁচের। একটা বলল পঞ্চভুজ 12 নাম্বার, 13 নম্বর অঙ্কে ছিল ষড়ভুজ, আর 14 নম্বর অঙ্কে কোনো পঞ্চভুজ ষড়ভুজ না বলে সরাসরি বলছে বাহু হচ্ছে 12টা। তাতে কি আমাদের যে কনসেপ্টটা ছিল সেটা কি চেঞ্জ হয়েছে নাকি কনসেপ্ট সেম? স্যার। হ্যাঁ, কনসেপ্ট কিন্তু সেম, কিন্তু স্যার। হ্যাঁ কোথায় 5 দ্বারা ভাগ করতেছি, কোথায় 6 দ্বারা, কোথায় 12 দ্বারা, এটাই হচ্ছে মূল বিষয়, আর কোনো এই জায়গাটায় ঝুট ঝামেলা নাই। এবার তাহলে বলেন যে ঘটনা কি বুঝতে পারছেন কিনা? জি স্যার। গুড। তাহলে 14 নম্বর আমরা ছেড়ে দিতে পারি? জি স্যার। 14 নাম্বার আমরা ছেড়ে দিলাম, 14 নাম্বার আমরা পারি। ওকে, আচ্ছা এটাই শেষ, কিন্তু এখানে আরেকটু কথাবার্তা কয়েকটা বলে দেই। সেটা হচ্ছে আপনারা একটু আগে শিখছেন, বলেন তো 3 4 হইলে বাকিটা কত? এই দাঁড়ান 2 মিনিট, একটু আমারে আবার একটু ছুটি দেন, দাঁড়ান একটু ওয়েট করেন ভাই। আচ্ছা এখানে আরেকটু কথাবার্তা, সেটা হচ্ছে যে অনেক সময় যদি দেখেন যে কোশ্চেনটার ডিফিকাল্টি লেভেল একটু বেড়ে গেছে, একটু বেশি আপনার ডিফিকাল্টি লেভেল, তখন অনেক সময় তারা কি করে ফিগার বেসমেন্টের হচ্ছে কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করে এই জায়গাটায়। এই যে যেমন একটু আগে 3 4 30 60 90 45 45 90 যে গবেষণাগুলো দেখলেন, সেটা অনেক সময় আপনার কেমন থাকতে পারে সেটাও একটু আমি দেখাই, একটা ধারণা থাকুক আপনাদের। সেটা হচ্ছে কেমন, যে ধরেন এখানে এরকম একটা ফিগার দেওয়া থাকলো, জয়েন্ট ফিগার, এরকম দুইটা ত্রিভুজ, এই কোণটা বলল 30 ডিগ্রি, এই কোণটা বলল 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটারে বলল এ, এটারে বলল বি, এটারে বলল সি, এটারে বলল ডি। দিয়ে তারা বলতেছে যে বিসি বাহুর মান যদি আমাদের, এই যে বিসি বাহুর মান, ওরা বলতেছে এটার মান যদি 6 হয় তাহলে বলেন সিডি বাহুটার মান কত চলে আসবে। এটাই কোশ্চেন, এবং পরীক্ষায় আসা কোশ্চেন, কিন্তু এটাও বানাই দেওয়া কোনো কোশ্চেন না, পরীক্ষায় আসছে এই কোশ্চেনটা।
এখন এই যে আপনার ফিগার স্টেটমেন্টের কোশ্চেনগুলো, এইগুলা আমরা এখন কেমনে সিম্পলিফাই করতে পারি? আচ্ছা, আপনাদের কি মনে আছে একটু আগে আমি শিখাইছিলাম, বলেন তো 30 60 90, 30 এর অপোজিট কত হয়? 30 এর অপোজিট কত হয়? এক্স স্যার, এক্স আর আর 60 গুড। 60 এর অপোজিট 60 এক্স বাই রুট 3, গুড। এক্স রুট আর 3, তখন 90 এর অপোজিট? 2x স্যার, টুয়াইস এক্স, আর 45 এর অপোজিট? এক্স স্যার, আর ওইদিকে 90 এর অপোজিট তখন? এক্স বাই রুট 2, এক্স এক্স রুট রুট 2। টু। গুড। আচ্ছা, এবার একটু খেয়াল করেন এই কোশ্চেনগুলো আমরা সিম্পলিফাই করি কেমনে। এখানে ত্রিভুজ কয়টা আছে? দুইটা। আপনি দুইটা একসঙ্গে নেবেন না, একটা একটা করে চিন্তা করেন। এটা 1 নাম্বার, এটা ধরেন 2 নাম্বার ত্রিভুজ। 1 নাম্বার ত্রিভুজকে যদি আমি এখন ভিত্তি করি 1 নাম্বারটাকে, তাহলে দেখেন এটার উপরে কি আছে? এ। এটার নিচে কে আছে? বি। এটার এখানে কে আছে? সি। এই জায়গাটা বলছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে ডেফিনেটলি আমরা এখান থেকে প্রথম যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই কোণটার মান অবশ্যই কত ডিগ্রি আসবে? 60 ডিগ্রি। আমরা রুলসে কি জানি? 30 এর অপোজিট এক্স, 60 এর অপোজিট এক্স রুট 3, 90 এর অপোজিট টুয়াইস এক্স। এটাই তো জানি, হ্যাঁ না? জি স্যার। তাহলে এখন দেখেন আমরা যে বাহুটাকে বলতেছি এক্স রুট 3, ওরাই এই বাহুটা, এই যে বিসি বাহুটার মান তারা বলছিল 6। তাহলে আমি কি বলতে পারি এক্স রুট 3 মানেই হচ্ছে 6, হ্যাঁ না? জি স্যার। তাহলে আমরা কি এখান থেকে এক্স এর মান বলতে পারি 6 কে রুট 3 দ্বারা ভাগ করলে কত চলে আসে? 3 দোকানে 6, তার মানে 2 রুট 3। এক্স এর মান 2 রুট 3। এটা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে টুয়াইস এক্স এর মান কি আমি বলতে পারি যে 2 ইন্টু 2 রুট 3, তার মানে এটার মান আসবে হচ্ছে 4 রুট 3। অর্থাৎ আমরা এখান থেকে এসি বাহুটার মান বলতে পারি, এসি বাহুর মান 4 রুট 3। এইটা কি ক্লিয়ার হয়েছে কিনা যে এসি বাহুটার মান, এসি বাহুর মান 4 রুট 3? এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। এইবারে 2 নাম্বার ত্রিভুজটাকে আমরা একটু নিচে সোজা করে আঁকাইলাম, একটু সোজা করে আমরা আঁকাই এই ত্রিভুজটাকে। এই প্রান্ত হচ্ছে ডি, এই প্রান্ত এটা হচ্ছে এ যেটা 90 ডিগ্রি, এই প্রান্ত হচ্ছে আমাদের কত? সি। এটা হচ্ছে কত ডিগ্রি? 45। এটা হচ্ছে কত ডিগ্রি তাহলে? 45। এটা হচ্ছে আমাদের কত? 90। তাহলে আমরা রুলস অনুযায়ী কি জানি? এই 45 এর অপোজিট কি হয়? এক্স। 45 এর অপোজিট কি হবে? এক্স। আর 90 এর অপোজিট জানি হচ্ছে আমাদের এক্স রুট 2, হ্যাঁ না? তাই তো জানি। জি স্যার। এইবারে দেখেন আমরা একটু আগে এসি বাহুর মান কত পাইছি? 4 রুট 3। এই যে এসি বাহুটার মান, এটার মানে কি তাহলে আমরা বলতে পারি যে এখন এক্স মানেই হচ্ছে আমাদের হিসাবে 4 রুট 3, হ্যাঁ না? জি স্যার। তাহলে বের করতে বলছে কার মান? সিডি বাহুটার মান। তাহলে এক্স এর মানটা বসাই দেন। 4 রুট 3 ইন্টু এখানে কে ছিল? রুট 2। তার মানে কত আসে? 4 রুট 6। তার মানে অ্যান্সার পাওয়া গেছে। অ্যান্সার হচ্ছে আমাদের 4 রুট 6। ডি সিডি বাহুটার মান 4 রুট 6। ইউজ কি বুঝতেছেন কিনা দেখেন। ক্লিয়ার? জি স্যার, এখন তো বুঝতেছি স্যার, পরীক্ষা হলে মাথা ঘুরে যায়। না, এখন বুঝতেছেন মানে ব্যাপারটা হচ্ছে আপনাকে আমি বলি যে এইখানে বোঝাটার অর্থটা শুধু বোঝা না। এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা জিনিস ক্লাসে। একটা জিনিস হচ্ছে আমি কাকে ভিত্তি করে কোশ্চেনটা সলভ করলাম, 30 60 90 45 45 90, এইটার কাহিনীটা। আর দ্বিতীয়টা হচ্ছে সেই 30 60 90 কোশ্চেনের মধ্যে কেমনে ইউজ হয়েছে, 45 45 90 কেমন করে ইউজ হয়েছে। এই দুইটা জিনিস, যে কাকে ব্যবহার করছেন আর কিভাবে ব্যবহার করছেন, এই দুইটা জিনিস বোঝার চেষ্টা করেন। কারণ আপনি বাসায় যাই যে প্র্যাকটিস করবেন, তাহলে প্র্যাকটিস করতে গেলেও তো আমাদের প্রাইমারি স্টেপে জিনিসগুলো জানা দরকার। সেই জানার কাজটা হচ্ছে ভাই আমি করাই দিচ্ছি আপনাদেরকে, যে এই ধরনের কোশ্চেন এইভাবে আপনি অ্যাটেম্প নেবেন, ওই ধরনের কোশ্চেন ওইভাবে অ্যাটেম্প নেবেন, তাহলে আপনি ক্যালকুলেশন করতে পারবেন। পরীক্ষার চিন্তা এখন করবেন না, এখন চিন্তা করেন যে স্যারের কাছ থেকে যা শিখলাম সেটাকে আমি একা একা ইউজ করতে পারতেছি কিনা, সেটা আগে দেখার চেষ্টা করি। বিষয়টা কি ক্লিয়ার? ইনশাআল্লাহ স্যার। ওকে, তাহলে এখন বলেন এই ধরনের কোশ্চেন থাকলে পারা যাবে? ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। নাকি ইনশাল্লাহ বলতে খুব কষ্ট লাগতেছে? হ্যাঁ, স্যার পারি স্যার, ইনশাআল্লাহ পারি, কিন্তু স্যার পারে। জানি না স্যার রিজিকে কি আছে, আল্লাহ কি লিখছে শোনেন, কোনো ঘটনা হচ্ছে ঘটনা আমি বলে দেই। আচ্ছা বলেন তো কার রিজেক্ট কোথায়, সেটা কি আমি জানি? না স্যার। তাহলে সেই চিন্তা করে যদি আপনি টেনশন করতে যান তাহলে তো সব শেষ। আপনি আর আমি পারি কি বলেন তো? সেটা হচ্ছে চেষ্টা করা। আপনি চেষ্টা আর করা, আমি, আল্লাহর হ্যাঁ, উপর ভরসা রাখা। যেই দিন আপনি আপনার নিজের সঙ্গে কমিটমেন্ট করে বলতে পারবেন যে ইয়েস আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি, আমি আমার জায়গা থেকে 100% এফোর্ট দিচ্ছি, ইনশাল্লাহ উপরওয়ালা দিতে বাধ্য। উপরওয়ালা এতটা অবিবেচক না যে আপনি কষ্ট করবেন অথচ আপনাকে দিবে না।
আপনার হচ্ছে না কেন? কারণ আপনার চেষ্টা করার সুযোগ আছে, ঠিক আছে? এই সুযোগটাকে আপনাকে ইউজ করতে হবে, এই কারণে আপনার এখন হয়তো বা হচ্ছে না। অথবা আরেকটা ব্যাপার যে এর চাইতে হয়তো বা ভালো কোনো কিছু আপনার জন্য ওয়েট করতেছে, উপরওয়ালা আরও আপনার জন্য একটু রিস্কফুল কোনো কিছু হয়তো বা রেখে দিছে, এই কারণে আল্লাহ এটা আপনারা দেয় নাই। বিষয়টা স্যার হচ্ছে ব্যাড এরকম। লাগছে এই জন্য মনে হচ্ছে না স্যার। হ্যাঁ, স্যার 78 পেয়েও হচ্ছে না স্যার, প্রাইমারিতে ভাইভাতে হইলো না স্যার। কোন ব্যাংকে? না স্যার, প্রাইমারিতে স্যার। ও প্রাইমারিতে, প্রাইমারি তো হচ্ছে আনসার্টেন একটা বিষয়, কারণ এখানে তো আগেই বলে দিছে আমরা যে কোনো কোনো এরিয়াতে দেখবেন 68 পেয়ে হয়েছে, কোনো কোনো এরিয়াতে 78 পায়েও হয় নাই। কেন? কারণ ওই এলাকার উপরে আপনার যে থানা, সেই থানার উপরে ভিত্তি করতেছে ভাই। ওই যে একটু আগে দেখেন মৌসুমী কি বললো যে তার থানায় মাত্র আছে 9 জন, 9টা সিট ফাঁকা। এরকম তো অনেক থানা আছে যেখানে 25 জন 30 জন করে আপনার কি লাগছে, টিচার লাগছে ভাই, এরকমও তো আছে। তাহলে স্বাভাবিক ব্যাপার ওই থানাগুলোতে আপনার পাশের হারটা কি হয়ে গেছে, মানে পাস নাম্বারটা কি হয়ে গেছে, কমে গেছে। যেখানে আপনার পোস্ট একটু কম সেখানে পাস নাম্বারটা একটু বেশি হয়ে গেছে। এটা নিয়ে টেনশন করেন না, আরে প্রাইমারি টেনশন কেন করতেছেন রে ভাই আপনারা? ঠিক আছে, আপনারা বিসিএস ব্যাংক এগুলো টেনশন করেন। সামনে নিবন্ধন আছে, স্যার নিবন্ধনটাও দিয়ে দেন। হ্যাঁ বলেন। স্যার নিবন্ধনে গতবার প্রিটিকে রিটেন দিই নাই স্যার। স্যার নিবন্ধনের প্রতি অতটা ইন্টারেস্ট নাই, কিন্তু কপালে এবারে কি দিয়েন, আছে মনে কারণ হয়। এবারে প্রিলি হইলে আপনার হচ্ছে ভাইভাতে সরাসরি একদম নিয়োগ টিয়োগ সব দিয়ে দিবে। এইবারে আর ওই কাহিনী টাইনি নাই যে টিকলেন কবে তারা শূন্য পদ ফাঁকা করবে, তারপরে কবে হবে, এবার থেকে কিন্তু আর নাই, কিন্তু 19তম থেকে, সেটা তো জানেন স্যার সরাসরি। একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার প্রাইভেট ব্যাংকের বিষয়টা যেটা হুম, অনলাইন টেস্ট হয়, এখানে কিভাবে ডাকে স্যার? এটা কিচ্ছু বলতে পারবেন না। অ্যাপটিটিউড টেস্ট কি, মানে কার উপরে ভিত্তি করে আপনাদেরকে শর্ট লিস্টেড করবে, এটা ব্যাংক এইটা কখনোই বাইরে ফ্ল্যাশ করে না। এখানে ডিপেন্ড করে অনেকগুলো বিষয়, আপনার সাবজেক্ট, আপনার ইউনিভার্সিটি, আপনার সিজিপিএ, ইভেন আপনার এলাকা কোথায় সেটাও ফ্যাক্টর। কারণ ধরেন একটা প্রাইভেট ব্যাংক রাজশাহীতে আছে, ঠিক আছে, রাজশাহীর জন্য তারা লোক খুঁজতেছে, তারা তো ওখানে ডিক্লেয়ার করবে না যে আমরা রাজশাহীর জন্য খুঁজতেছি। এখন আপনার এলাকা ধরেন চট্টগ্রাম, আপনি কি আশা করেন যে চট্টগ্রাম থেকে আপনাকে পোস্টিং রাজশাহীতে দিবে? কখনোই না স্যার। এই যে এইরকম অনেকগুলো ভাই এখানে প্যারামিটার আছে, একটা প্যারামিটার না, এরকম কখনোই নয় যে শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি থেকে যারা আসছে তাদেরকেই নিয়োগ দিছে, জীবনেও না। অনেক আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আসা লোকজনকেও কিন্তু প্রাইভেট ব্যাংকগুলো তারা এখান থেকে পিক করছে ভাই। এই কারণে আপনাদের থেমে যাওয়া যাবে না, কারণ আপনার এই ডকুমেন্টগুলো কোথায় শুট করবে আপনি তো জানেন না ভাই। ইভেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তারাও জানে না, বিশ্বাস করেন আর না করেন। শুধুমাত্র এই স্যার জানে যে এইবারে আমরা কোন জিনিসটাকে প্যারামিটার ধরে নিয়ে আপনাদেরকে আমরা সিলেকশন করতেছি। প্রতিবারে একরকম হয় না, কিন্তু সাবধান থাকেন। ক্লিয়ার? এটা কখনোই বলতে পারবেন না, জীবনেও কেউ বলতে পারবে না। স্যার ওই যে গত সপ্তাহে যে এক্সাম ছিল ব্যাংকের এক্সাম, দুঃখের বিষয় আমি একটাও দিতে পারি নাই, কিন্তু স্যার এই সপ্তাহে স্যার আল আরাফা ইসলামী ব্যাংকের হুম, ক্যাশ দিয়েছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে? ক্যাশের অনলাইন টেস্টটা দিয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো করছি স্যার। গুড। এক্সাম শুধু স্যার আইকিউ আসছে, ম্যাথ আসছে, হুম, ইংলিশ আসছে, যেগুলো আমার আসলে স্যার ভালো। আমি একটু জেনারেল নলেজে স্যার আমার আসলে অনেক দুর্বলতা স্যার, এখানে আমি বারবার পত্রিকা মেয়েদের পড়েন, মার খাই পত্রিকা যাই পড়েন, স্যার। কারেন্ট কিন্তু স্যার অ্যাফেয়ার্স, এখানে কারেন্ট ওয়ার্ল্ড, অবসর সময়ে কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট অ্যাফেয়ার্স, যে কোনো একটা, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু হাতের কাছে রাখেন। অবসর সময় খালি পেজ উল্টাবেন, খালি রিভিশন দিবেন, রিভিশন, পড়তে যাবেন না। মানে পড়তে যাওয়া মানে কি, আমরা বাংলা ইংলিশ যেরকম একদম ঘড়ির কাঁটা ধরে নিয়ে মুখস্থ করার জন্য বসি যে এখন আমি বাংলা মুখস্থ করব, ইংলিশ মুখস্থ করব, এরকম না ভাই। আপনি পড়ার মতো জাস্ট শুধু রিভিশন দিবেন, রিভিশন দেখবেন যে একটা কারেন্ট অ্যাফেয়ার যদি আপনি 3বার রিভিশন দেন, একদিনে 3বার না, জি স্যার। মানে আলাদা আলাদা ডেটে এক মাসের মধ্যে যদি 3বার আপনি রিভিশন দিতে পারেন, দেখবেন যে ওটার প্রায় 70 থেকে 80% আপনার মাথায় চলে আসবে। ব্যাপারটা কি ক্লিয়ার? কিন্তু মুখস্থ করতে যায় না যে এখন আমি মুখস্থ করবো, তাহলে কিন্তু ভুলে যাবেন। তো স্যার সেক্ষেত্রে বলেন। স্যার 60টা কোশ্চেন ছিল 30 মিনিটেরও। হুম, তো আমি হচ্ছে 49 মানে 60টা, একটা কম দিয়েছি, শুধু স্যার একটা স্কিপ করছি, সমস্যা সবগুলাই নেই, আমি অ্যান্সার করছি এবং হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা ভালো। আহ, ইনশাল্লাহ, এবং সবগুলা ভালো করছি স্যার। হুম, কিন্তু স্যার এখন আমি কনফিউজড যে আসবে কি আসবে না, মানে না না, এর ভালো আগে আমি করলে ভালো আসার করছি কিন্তু। সম্ভাবনা। আসুক না আসুক এটা নিয়ে টেনশন করে না, পরীক্ষা দেওয়া দরকার, দিছেন, শেষ। এখন সামনের পরীক্ষা নিয়ে টেনশন করেন, বিষয়টা হচ্ছে এটা, ওটা নিয়ে আর টেনশন করেন না। আর যদি আসে তাহলে একটু আমাকে হোয়াটসঅ্যাপ করেন যে পরের স্টেজে কি আছে, কিভাবে কি করবেন না করবেন, আমি বলে দিব।
ঠিক আছে? স্যার আপনি ওই যে আরেকটা ব্যাংক সম্পর্কে আপনাকে হোয়াটসঅ্যাপ করেছিলাম, ওটা স্যার আপনি আমাকে নকও দেন নাই, পরে স্যার আমি কোনো এক্সামেও দিন, ওই সপ্তাহে আমার এক্সাম মানে আরে দেওয়া। আমি তো এই যে আপনাদের এই ইয়াগুলোর জন্য দৌড়াদৌড়ি আর মাঝখানে হচ্ছে আমি ছিলামও না, ওই কারণে হচ্ছে আরেকটা বিপদের মধ্যে পড়ে গেছিলাম। ঠিক আছে, আপনি দিয়ে রাখেন, আমি দেখে জানাবো ইনশাল্লাহ। ঠিক আছে, জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আজকে এ পর্যন্ত রেখে দিলাম। আল্লাহ হাফেজ তাহলে ভাই। স্যার এই নেক্সট গুলা আরেকদিন হবে স্যার। হুম 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 হুম, এটা স্যার শেষ। গতকালকে ক্লাস নিয়েছিলেন না না না, স্যার? গতকালকে আপনারা একজন ছিলেন, ওই জন্য ক্লাসে নেই নাই। স্যার স্যার আমি একজন ছিলেন বলতে গেলে স্যার আমার বাচ্চার হচ্ছে মাদ্রাসা থেকে স্যার ইয়াতে আচ্ছা গেছি সমস্যা নেই, ওই। ওটা নেই নেই ওটা নেই নেই, তো ওটাই হচ্ছে আজকে না নিছি। স্যার পরে হুম, আমি মানে জয়েন হয়েছি, জয়েন হওয়ার পরে দেখি কেউ নাই, হ্যাঁ, পরে আমি আবার লিভ নিয়েছিলাম ওই স্যার। এই জন্যই তো আমি পরে আর ক্লাসে নেই নাই, যে কেউ নাই, কারে নিয়ে ক্লাস করব। আচ্ছা যাই হোক, তাহলে আজকে এ পর্যন্ত শেষ এই লেকচার। তাহলে আমরা পরের দিন আবার নতুন একটা লেকচার নিয়ে কাজ করব, ঠিক আছে? জি স্যার স্যার। হ্যাঁ, স্যার স্যার, একটু আমার আর কয়টা ক্লাস আমাদের বাকি আছে স্যার? 22টা ক্লাস ছিল না স্যার টোটাল? 24টা। ক্লাস কি শেষ হয়েছে রে পাগলা? মানে এই কয়েকটা ক্লাস স্যার একটু তাড়াতাড়ি নিলে ভালো হয় স্যার, মানে শেষ করে দিলে হ্যাঁ হ্যাঁ, কোর্সটা ভালো তাড়াতাড়ি লাগবে নিয়ে স্যার। নেবো, তাড়াতাড়ি। এই নেক্সট দিনে এমনও আরেকটা হইতে পারে কথা স্যার। দুইটা লেকচার একসঙ্গে নিয়ে নিব, টেনশন করেন না। আপনার উপরে স্যার স্যার, এটা আরেকটা আপনার কথা উপর স্যার। ডিপেন্ড করে স্যার। আচ্ছা আমি স্যার নিয়ে নেবো, হ্যাঁ। স্যার আমাদের যে স্যার হচ্ছে মানে সরি মানে মনে আসতেছে না স্যার। কি কি? মানে আচ্ছা মনে আসলে পরে বলি, সমস্যা নাই। এখন তো স্যার শেষই হয় নাই জ্যামিতির তো। পার্টটা স্যার, সরি স্যার, জ্যামিতির পার্টটা স্যার আপনি একটা একটা করে প্লিজ স্যার নেন স্যার, এটা আসলে তো একটু একটা একটা করেই তো নিচ্ছি। ওমা, তা আমি দুইটা কোথায় একসঙ্গে নিচ্ছি? আছে একটা তো। একটা করে তো যাচ্ছে। ওটা হচ্ছে স্যার ওই যে ত্রিকোণমিতি পরিমিতি এবং হচ্ছে স্যার ওগুলো আরেকটা এখনো আসে নাই তো, ওগুলো তো ঘনজ্যামিতির পরে। পার্টটাও স্যার আরে একটু। ওইদিকে তো স্যার যাই হ্যাঁ নেই। স্যার, না স্যার সেজন্যই বলতেছি স্যার, হ্যাঁ হ্যাঁ, সেজন্যই বলছি স্যার ওটা আলাদা আলাদা এই তিনটা চ্যাপ্টার আলাদা প্লিজ আলাদাই স্যার, যদি নেওয়া আছে, আলাদা মানে সমস্যা যেহেতু নাই। হ্যাঁ ও, ত্রিকোণমিতি এরে আর কি নিব ঘনমিতিটা। না। আরে এ তুই যদি ড্রাইভারে এখন যদি বলি যে একটু ডানে যান একটু বামে যান, তাহলে গাড়ি সহকারে তো ড্রাইভার কি করবে? খাদের মধ্যে সরি ফেলাই স্যার। দিবে। হ্যাঁ, না স্যার আমার সমস্যা তো এ স্যার আগে সেজন্য আপনাকে শেষ বললাম, মানে করি এই নাই তো, জায়গাটা আমার এলে একটু প্রবলেম। রে তোদেরকে আর বুঝাইতে পারতেছি না রে। এই কেবল তো দুইটা ক্লাস গেছে জ্যামিতির, আরো ক্লাস আছে জ্যামিতির। আগে শেষ হোক, তারপরে বলি যে স্যার এটা নিয়ে আরেকটু কথাবার্তা বলেন। ঠিক আছে, শেষ হয়েছে নাকি? কেবল তো রেখাকোণ আর ত্রিভুজ, ত্রিভুজের আজকে দ্বিতীয় পার্ট গেল। এখনো তো চতুর্ভুজ করি নাই, বৃত্ত করি নাই, ত্রিকোণমিতি করি নাই, ওগুলো তো কিছুই করি নাই। তো ওইদিকে যাবো না আমরা? জি স্যার। হ্যাঁ, তো ওইদিকে যাবোই তো। এটা কি শেষ হয়েছে নাকি? আরে জি স্যার। কেবল আজকের পিথাগোরাসের কাজ শেষ হয়েছে। ক্লিয়ার এটা? ঠিক আছে, জি রাখলাম। স্যার। ওকে। জি স্যার।